তোমরা যারা ক্লাস 2 স্টুডেন্টস রয়েছে এবং এখনও পর্যন্ত যারা পরিবহন বা যোগাযোগ চ্যাপ্টারটা যে রয়েছে সেই চ্যাপ্টারটা এখনও কভার করোনি, এখনও পড়োনি, আমি তোমাকে বলছি যে শুধুমাত্র 10টা প্রশ্ন, আজকের এই প্রশ্নগুলো তুমি যদি খাতায় লিখে প্র্যাকটিস করো, রিভিশন করো, এর বাইরে কোনো রকম কিন্তু পরীক্ষায় তোমরা কোশ্চেন কমন পাবে না। এই প্রশ্নগুলোর মধ্যে যে কোনো একটা বা দুটো প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষায় কমন পড়বে। তো অবশ্যই বলবো, প্রত্যেকে বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখবে এবং তোমরা একটা খাতা এবং পেন নিয়ে বসে যাবে, সাথে আমি যে প্রশ্নগুলো তোমাদের লিখিয়ে দেবো সেই প্রশ্নগুলো খাতায় লিখে তার অ্যান্সারটা সঠিকভাবে লেখার চেষ্টা করবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক, কারণ এই ভিডিওটাতে আমরা দেখব 10টা ইম্পর্টেন্ট প্রশ্ন, যেই প্রশ্নগুলো পড়লে এই চ্যাপ্টারটা আর কোনোভাবেই পড়ার দরকারই নেই। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের মধুমিতা দিদি। আর আজকে আমি যেহেতু তোমাদের ফার্স্ট যে একটা বিষয় রয়েছে কোশ্চেন প্যাটার্ন নিয়ে, যে তোমাদের এমসিকিউ যেহেতু প্রশ্ন আসবে, তাই এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন ধরনের টাইপের হতে পারে, একটু ঘুরিয়ে ফিরে আসতে পারে, কিন্তু অ্যান্সার কিন্তু একই। তো যেহেতু আজকে আমরা পরিবহন বা যোগাযোগের মোস্ট 10টা ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব, তো ফার্স্ট এখানকার যে প্রশ্নগুলো রয়েছে, দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খাতায় লিখিয়ে অবশ্যই কিন্তু পড়ার চেষ্টা করবে, কারণ ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো। ফার্স্ট যে প্রশ্নটা রয়েছে, যে উন্নয়নের জীবন রেখা বলা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যে উন্নয়নের জীবন রেখা বলা হয় কাকে? আকাশপথকে, বায়ুপথকে, নাকি জলপথকে? জলপথকে। কারণ ভারতের যদি আমরা উন্নয়ন দেখি, যে কোনো দেশের উন্নয়ন হয় কিন্তু জলপথকে কেন্দ্র করে। কারণ কি, অন্য দেশ থেকে আমরা যখন নিজেদের দেশে কোনো রকম পণ্য নিয়ে আসি, তখন কি জাহাজে করে নিয়ে আসি, জাহাজ কি জলপথের মাধ্যমে আসে। তো উন্নয়নের জীবন রেখা বলা হয় সেটা হচ্ছে জলপথকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা লিখে রাখবে। দ্বিতীয়ত হচ্ছে, আমাদের যে সব থেকে বড় জাতীয় মহাসড়ক পথ রয়েছে, তার মধ্যে একটি জাতীয় সব থেকে বড় মহাসড়ক রয়েছে, যেটা নাম দিয়েছে কি সোনালী চতুর্ভুজ। তো সেই যে সোনালী চতুর্ভুজ যদি প্রশ্নটা আসে, যে সোনালী চতুর্ভুজ কোন কোন শহরগুলিকে যুক্ত করেছে, ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তোমাকে 4টা পয়েন্ট দিয়ে দিল, তার মধ্যে যে পয়েন্টটা সঠিক সেটাই আমি তোমাকে সঠিক অ্যান্সারটা বলে দিচ্ছি, কারণ পরীক্ষায় গিয়ে যাতে তোমরা ঠিক অ্যান্সার করে আসতে পারো। তো সোনালী চতুর্ভুজ যে শহরগুলিকে যুক্ত করেছে, প্রথমত কি দিল্লি, এখানে রয়েছে দিল্লি, ফার্স্ট দিল্লি। দ্বিতীয়ত কি মুম্বাই, এই যে মুম্বাই। তারপরে কি, তারপরে হচ্ছে চেন্নাই, এইখানে রয়েছে চেন্নাই। তারপরে এখানে কলকাতা। তো দেখো সোনালী চতুর্ভুজ একটা বিখ্যাত মহাসড়ক পথ, মানে একটা সব থেকে বড় রাস্তা, মানে সোনালী চতুর্ভুজ মানে 4টা যার বাহু, সেটাকে আমরা বলি চতুর্ভুজ। তো এই যে সোনালী চতুর্ভুজ যে শহরগুলিকে যুক্ত করেছে, প্রথমত দিল্লি, তারপরে দেখো মুম্বাই, তারপরে চেন্নাই, তারপরে কলকাতা, এই 4টে শহরকে যুক্ত করেছে কি সোনালী চতুর্ভুজ। এবং সব থেকে বৃহত্তম, ভারতের সব থেকে বৃহত্তম বন্দর যদি দেখি, মানে যেখানে জাহাজগুলো থাকে, ঠিক আছে, যেখান থেকে জাহাজগুলো অন্য দেশে যাওয়ার জন্য তৈরি হয়, সেটা হচ্ছে বন্দর। তো ভারতের সব থেকে বৃহত্তম বন্দর যদি দেখি, তাহলে সেটা হচ্ছে মুম্বাই বন্দর। এই যে এখানে রয়েছে মুম্বাই, তাহলে সব থেকে বৃহত্তম বন্দরের নাম যদি আসে, সেটার নাম কি? মুম্বাই বন্দর হচ্ছে ভারতের সব থেকে বৃহত্তম বন্দর। তার পরের প্রশ্নটা আসি, যে ভারতের দীর্ঘতম সড়কপথটির নাম কি? প্রথমেই জানবো যে ভারতটা যে রয়েছে, সেই ভারতে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য প্রচুর রাস্তাঘাট রয়েছে, সেটা ছোট হতে পারে, বড় হতে পারে। তো সব থেকে যে বড়, আমরা আজকে জানবো যে সব থেকে বড় মহাসড়ক পথ বা সড়ক পথ সব থেকে বড়, মানে ভারতের সব থেকে বড় রাস্তা কোনটি? ঠিক আছে, তো ভারতবর্ষের সব থেকে বড় সড়ক পথটির নাম হচ্ছে কি? NH44। NH44। দেখো এখান থেকে সৃষ্টি হয়েছে এই রাস্তাটা, এখান থেকে গিয়ে শেষ দক্ষিণ বিন্দুতে গিয়ে শেষ হয়েছে। দেখো সব থেকে একটা বড় রাস্তা, এই রাস্তাটার নাম হচ্ছে NH44। দেখো NH লাগানো হয় কারণ এটা ন্যাশনাল, মানে জাতীয় হাইওয়ে। এই জাতীয় মানে রাস্তাগুলোকে সঠিকভাবে চেনার জন্য, খুব সহজভাবে জানার জন্য সেটার নাম্বার দেওয়া হয়, NH2 দেওয়া হয়, 4 দেওয়া হয়, 3 দেওয়া হয়, এরকম করে NH44। এটা হচ্ছে সব থেকে বড় জাতীয় সড়ক পথ। এবং এই যে সড়ক পথ, যদি প্রশ্নটা একটু ঘুরিয়ে আসে, যে NH44 এই সড়ক পথটি কোন কোন অঞ্চল বা কোন কোন শহরকে যুক্ত করেছে, সেটা হচ্ছে শ্রীনগর। এই শ্রীনগর, এটা হচ্ছে শ্রীনগর। এই শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত কিন্তু এই রাস্তাটা আছে।
শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত কিন্তু NH44 যে সড়ক পথটা রয়েছে সেটা কিন্তু যুক্ত রয়েছে। তাহলে প্রশ্নটা দুইভাবে আসতে পারে যে সব থেকে বৃহত্তম বা দীর্ঘতম সড়ক পথটির নাম কি, তাহলে কি হবে NH44, সব থেকে বড় রাস্তা। দেখো ভারতের এখান থেকে উত্তর দিক থেকে শুরু হয়েছে, দক্ষিণ দিকে শেষ হয়েছে। আবার প্রশ্নটা যদি ঘুরিয়ে আসে যে NH44 কোন দুটো অঞ্চলকে বা কোন দুটো অঞ্চলকে হচ্ছে যুক্ত করেছে, তাহলে কি হবে শ্রীনগর আর কন্যাকুমারী এই দুটোকে যুক্ত করে কি হয়েছে একটা বড় সড়ক পথ, ঠিক আছে, তৈরি হয়েছে। তারপরের যে প্রশ্নটা রয়েছে যে শ্রীনগর থেকে কন্যাকুমারী, এবার যদি আসে যে সব থেকে বড়টা তো আমরা জানলাম, এবার ছোটটা জানবো যে সব থেকে ক্ষুদ্রতম সড়ক পথটির নাম কি। এটা ব্যাকআপ হিসেবে দুটো প্রশ্ন পড়ে নেবে, ঠিক আছে, এমনি রিডিং পড়বে। সব থেকে ক্ষুদ্রতম সড়ক পথটির নাম হচ্ছে NH, ন্যাশনাল হাইওয়ে 966B। এটা হচ্ছে তোমাদের সব থেকে ক্ষুদ্রতম হচ্ছে সড়ক পথ। তাহলে সব থেকে ক্ষুদ্রতম সড়ক পথটির নাম কি NH 966B, NH 966B, এটা হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম সড়ক পথ। তারপরে যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটা রয়েছে যে ভারতের প্রাচীনতম ব্যস্ততম, এই প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, 4 নাম্বার ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা কি রয়েছে যে ভারতের প্রাচীনতম ও ব্যস্ততম সড়ক পথ যা কলকাতা দিল্লিকে যুক্ত করেছে। তাহলে ভারতের যদি প্রাচীনতম মানে অনেক দিন থেকে তৈরি হয়েছে সেরকম প্রাচীনতম বা ব্যস্ততম, যেটা সারাদিন ব্যস্ততার মধ্যে কাটে, মানে সারাদিন একটার পর একটা গাড়ি ঘোড়া সেখানে চলতেই থাকে, এবং যেটা মেনলি এই কলকাতা থেকে দিল্লিকে যুক্ত করেছে সেই সড়ক পথটার নাম কি, কলকাতা এবং দিল্লিকে যুক্ত করেছে সেই যদি ভারতের প্রাচীনতম এবং ব্যস্ততম এবং যেটা কলকাতা এবং দিল্লিকে যুক্ত করেছে সেই সড়ক পথটার নাম কি, সেই রাস্তাটার নাম কি, সেটা হচ্ছে NH19 মানে NH19 এই রাস্তাটার নাম, যেটা মেনলি এই কলকাতা থেকে তুমি দিল্লিতে যেতে পারবে এই রাস্তাটা ধরে, যেটার নাম দেওয়া হয়েছে কি NH19, ঠিক আছে। তারপরের প্রশ্ন, এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই লিখে রাখবে NH19। তারপরের প্রশ্ন হচ্ছে ভারতের জাতীয় সড়ক পথগুলি পরিচালনা করে। আমরা দেখলাম ভারতে একটা বড় জাতীয় সড়ক পথ রয়েছে, শ্রীনগর থেকে কন্যাকুমারী রয়েছে, আবার একটা রয়েছে কি যেটা কলকাতা থেকে দিল্লিকে সংযুক্ত করেছে, এটা একটা সড়ক পথ। আমরা দেখলাম জাতীয় মহাসড়ক পথ দেখলাম, সব থেকে ক্ষুদ্রতম মহাসড়ক পথ দেখলাম, যেটা সব থেকে ছোট একটা মহাসড়ক পথ দেখলাম। তারপরে যদি উচ্চতম যদি দেখি যে সব থেকে উঁচু যে সড়ক পথটা রয়েছে সেটার নাম কি NH3, এটা হচ্ছে লে থেকে মানালি পর্যন্ত, মানালি। তাহলে সব থেকে বড় দীর্ঘতম সড়কপথটির নাম কি, সব থেকে ক্ষুদ্রতম সড়কপথটির নাম কি, সব থেকে উচ্চতম সড়কপথটির নাম কি, এই তিনটে প্রশ্নের অ্যান্সার তুমি আমাকে কমেন্টে জানাবে। এরপরের যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা দেখব যে দেখো ভারতের প্রচুর পরিমাণে সড়কপথগুলো রয়েছে, এগুলো রাস্তা প্রত্যেকটা রাস্তা, তো এগুলো যে দেখাশোনা করবে, এই রাস্তাগুলো সবসময় যে ভালো থাকবে সেটা তো নয়, কখনো কখনো নষ্ট হয়ে যেতে পারে, তাই না। তো এতগুলো একটা সড়ক পথ এটা কি এমনি হয়, এমনি তৈরি হয় না। তো এই যে ভারতের যে সড়ক পথগুলো রয়েছে, যে রাস্তাঘাটগুলো রয়েছে, সেগুলো পরিচালনা করে একটা ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের নাম কি PWD। এই PWD এর যদি আমরা পুরো অর্থ জানি, পুরো নাম জানি, ঠিক আছে, মিনিং জানি, তাহলে P তে পাবলিক, W তে ওয়ার্ক আর D তে ডিপার্টমেন্ট, তাহলে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট এর আন্ডারেই কিন্তু ভারতের যে সড়ক পথগুলো রয়েছে সেগুলো কিন্তু রয়েছে। তাহলে ভারতের সড়ক পথগুলিকে পরিচালনা করে কোন সংস্থা, তাহলে সেটা কি হবে, পরিচালনা করে PWD, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্ট 5টা কোশ্চেন্স নিয়ে আলোচনা করলাম, তার মধ্যে যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হচ্ছে ভারতের প্রাচীনতম ব্যস্ততম সড়কপথ যা দিল্লি ও কলকাতাকে যুক্ত করে। তারপরে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, উন্নয়নের জীবনরেখা বলা হয়, এই প্রশ্নটাও ভীষণ ইম্পর্টেন্ট। আর তারপরের যে প্রশ্নটা রয়েছে যে ভারতের দীর্ঘতম সড়কপথটির নাম কি NH44, যেটা মেইনলি শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। এই 5টা প্রশ্নের মধ্যে 3টা প্রশ্ন একটু বেশি ইম্পর্টেন্ট, অবশ্যই এই প্রশ্নগুলো পড়ে নেবে। আমি 5টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, এরপরে আমি আরেকটা 5টা প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলোও কিন্তু এই HS থার্ড সেমিস্টারের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। 5টা মোস্ট প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, 5টা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করবো। এবার 6 থেকে 10 পর্যন্ত আমরা আরও 5টা প্রশ্ন কভার করব। তো 6 নম্বর প্রশ্নটা যে রয়েছে, ভারতের রাজীব গান্ধীর বিমানবন্দর কোথায় অবস্থিত। আমাদের ভারতে
একটা বিমানবন্দর রয়েছে যেটা রাজীব গান্ধীর বিমানবন্দর, তো সেটার অবস্থিত হচ্ছে হায়দ্রাবাদে। ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে ভারতের রাজীব গান্ধীর বিমানবন্দর কোথায় অবস্থিত, সেটা হচ্ছে হায়দ্রাবাদে। তারপরে 7 নম্বর প্রশ্ন, সমুদ্র পথে জাহাজ চালনাকারী কোম্পানিকে বলা হয় শিপিং লাইন। দেখো আমাদের যে জাহাজগুলো রয়েছে, ভারতবর্ষের যে জাহাজগুলো রয়েছে, সেই জাহাজগুলোকে কোন দিকে যাবে না যাবে, কখন যাবে না যাবে, সেই যে ব্যাপারটা যে কোম্পানিটা চালনা করে সেটাকেই বলা হচ্ছে শিপিং লাইন। কি? শিপিং লাইন, ঠিক আছে। আবার যেই জাহাজগুলো যে পথ ধরে এক জায়গা থেকে অন্য জায়গা যাবে, একটা নির্দিষ্ট পথ আছে, যে কোনো পথে জাহাজগুলো যেতে পারে না, কারণ সমুদ্র পথে যেহেতু তারা যাবে অনেক কিছু দুর্ঘটনাও ঘটতে পারে, তাই জাহাজ চলাচলের জন্য একটা নির্দিষ্ট পথ রয়েছে। তাই জাহাজগুলো যে পথ বরাবর চলাচল করে সেই পথটাকে বলা হয় শিপিং লেন। আর যদি বলা হয় জাহাজ চালনাকারী কোম্পানি তাহলে হচ্ছে শিপিং লাইন, যদি পথ জাহাজ চালনাকারী পথ তাহলে সেটা হচ্ছে শিপিং লেন। দুটো প্রশ্ন আলাদা, কিন্তু দুটোই ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের তৃতীয় সেমিস্টারের জন্য। তারপরে প্রশ্নটা যে রয়েছে যে একটি শুল্কমুক্ত বন্দর, এটা হচ্ছে মুক্ত, এটা হচ্ছে শুল্ক। আচ্ছা, একটি শুল্কমুক্ত বন্দরের নাম লেখো। শুল্কমুক্ত মানে কর ছাড়া। যেই বন্দরে যদি কোনো জাহাজ দাঁড়ায় তাহলেও কিন্তু কোনো রকম কর বা টাকা কিন্তু নেওয়া হয় না, তো সেরকম শুল্কমুক্ত একটা বন্দর রয়েছে যেটার নাম কি? কান্দালা। কান্দালা হচ্ছে একটি শুল্কমুক্ত বন্দর। তারপরে যে প্রশ্নটা রয়েছে যে আরব সাগরের রানী বলা হয়, সেটা হচ্ছে কোচিকে। ঠিক আছে, আরব সাগর যে রয়েছে সেই আরব সাগরের রানী বলা হয় কোচিকে। তারপরের প্রশ্ন 10 নম্বর, যে ভারতের একটি গুরুত্বপূর্ণ গণযোগ ব্যবস্থা হলো ইমেল। মানে সব থেকে যদি আমরা গণযোগ মানে হচ্ছে জনগণের সাথে আমরা কথাবার্তা বলতে পারি, বা সেটা বন্ধু হোক বান্ধবী হোক, যাদের সাথে আমরা কথা বলতে চাই তাদের সাথে আমরা কথা বলতে পারি। কিসের মাধ্যমে? ইমেইলের মাধ্যমে। আমি তাকে মেসেজ পাঠালাম, ইমেইলের মাধ্যমে আমরা কথা বলতে পারি। তো সব থেকে গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা হচ্ছে ইমেইল। আর যদি আমরা বলি কণ্ঠস্বরের ডাক ব্যবস্থা, সেটা হচ্ছে ভিমেইল। আমরা যে কথা বলি সেটা হচ্ছে ভিমেইল। ঠিক আছে, এই দুটো প্রশ্নই ইম্পর্টেন্ট। তো এখান থেকে সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভারতের রাজীব গান্ধীর বিমানবন্দর কোথায় অবস্থিত, কমেন্টে জানাবে। তারপরের যে প্রশ্নটা রয়েছে যে সমুদ্রপথে জাহাজ চালনাকারী কোম্পানিকে কি বলা হয়, এটা তৃতীয়ত হচ্ছে যে সমুদ্র জাহাজগুলো যে পথ বরাবর চলাচল করে সেই পথ সেটাকে কি বলে, শিপিং লাইন নাকি শিপিং লেন, অবশ্যই কমেন্টে জানাবে। আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট যে আরব সাগরের রানী বলা হয় কাকে, সেটা হচ্ছে এই প্রশ্নগুলো তোমাকে কমেন্টে অ্যান্সার দিতে হবে। ঠিক আছে, তো এখান থেকে মেইনলি আজকে পরিবহন বা যোগাযোগ ব্যবস্থা থেকে আমরা 10টা প্রশ্ন কভার করলাম। অনেকেই এই চ্যাপ্টারটা যদি এখনও পড়ে না থাকো বা যাদের পড়া হয়ে গেছে তাদের জন্য কিন্তু এই সাজেশন ভিডিওটা যদি তোমরা অ্যান্সার করতে পারো অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো অবশ্যই জানাবে যে এই প্রশ্নগুলো অবশ্যই লিখবে, লিখে পড়বে। আমি তোমাকে 100% আমার একটা শিওর আছে, আমার নিশ্চিত যে এখান থেকেই তুমি কিন্তু তোমার 3rd সেমিস্টারে কমন পাবে। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, এবং আরও কি পরবর্তী কোন বিষয়ে ভিডিও চাইছো সেটা আমাকে দিবে। মাত্র 15 দিনের আমি চ্যালেঞ্জ নিয়েছি, সেই চ্যালেঞ্জে তোমাদের কিন্তু পুরো যে আর 9টা চ্যাপ্টার বাকি আছে সেই 9টা চ্যাপ্টার আমি কিন্তু এই 15 দিনের মধ্যেই কিন্তু কভার করব। তো অবশ্যই চ্যানেলটার সাথে থাকবে এবং প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখবে। আর প্রত্যেকটা ভিডিও ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ।